অনেক দিন আগের কথা। সুখপুর নামে একটি ছোট গ্রামে রামদিন নামে এক দরিদ্র কুমোর থাকত। রামদিন ছিল অত্যন্ত পরিশ্রমী এবং সৎ মানুষ। সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাটির পাত্র বানাতে ব্যস্ত থাকত। তার হাতের তৈরি মটকা, কলস এবং কুঁজো দেখতে খুব সুন্দর হতো। রামদিনের একটি ছোট কুঁড়েঘর ছিল, যেখানে সে তার স্ত্রী শান্তি এবং 2 ছোট সন্তানের সাথে থাকত। তার একটি গাধাও ছিল, যার নাম ছিল মতি। রামদিন রোজ সন্ধ্যায় তার বানানো পাত্রগুলো মতির পিঠে চাপিয়ে শহরের বাজারে বিক্রি করতে যেত। মতিও খুব অনুগত ছিল এবং তার মালিকের সব কথা মানত। সুখপুর গ্রামের পাশে একটি ঘন জঙ্গল ছিল। সেই জঙ্গলে গাছের ছায়া এতটাই গভীর ছিল যে দিনেও অন্ধকার থাকত। এই জঙ্গলে নানা রকমের পশু বাস করত, হরিণ, খরগোশ, ময়ূর এবং আরও কত পাখি। কিন্তু এই সবার চেয়ে বেশি বিপজ্জনক ছিল একটি বিশালকায় সিংহ, যে জঙ্গলের সবথেকে গভীর অংশে থাকত। এই সিংহটি ছিল অত্যন্ত খলিশ ও শক্তিশালী। তার গর্জন শুনে পুরো জঙ্গল কেঁপে উঠত। তার থাবা এতটাই মজবুত ছিল যে সে এক ঝটকায় যে কোনো পশুকে শিকার করে নিতে পারত। গ্রামবাসীরা এই সিংহের ব্যাপারে অনেক গল্প শুনেছিল এবং সবাই তাকে খুব ভয় পেত। গত কয়েক মাস ধরে এই সিংহটি জঙ্গল থেকে বেরিয়ে গ্রামের আশেপাশেও আসতে শুরু করেছিল। সে গ্রামের অনেক মহিষ, ছাগল এবং গরুকে শিকার করেছিল। কখনো কখনো তো সে রাতে গ্রামে ঢুকে পড়ত এবং কোনো না কোনো পশুকে তুলে নিয়ে যেত। গ্রামবাসীদের রাতের ঘুম উড়ে গিয়েছিল। তারা ভয়ের চোটে নিজেদের ঘর থেকে বেরোতেও ইতস্তত করত। গ্রামের মোড়ল জগন্নাথ অনেকবার শিকারীদের ডেকেছিলেন। শিকারীরা জঙ্গলে জাল পাতত, বিষাক্ত মাংস রাখত, কিন্তু সেই চালাক সিংহ প্রতিবার বেঁচে বেরিয়ে যেত। কিছু সাহসী যুবক মিলে সিংহ শিকার করার চেষ্টা করেছিল, কিন্তু সিংহের গর্জন শুনতেই তাদের হাত পা ফুলে গিয়েছিল এবং তারা পালিয়ে এসেছিল। একদিনকার কথা, রামদিন সকাল থেকেই পাত্র বানাতে ব্যস্ত ছিল। সেদিন তাকে অনেকগুলো পাত্র বানাতে হতো, কারণ পরের দিন শহরে মেলা বসতে চলেছিল। সে জানত যে মেলায় তার পাত্রগুলো ভালো দামে বিক্রি হয়ে যাবে, তাই সে ক্লান্ত না হয়ে টানা কাজ করে যাচ্ছিল। দুপুরের সময় হয়ে গিয়েছিল, সূর্য আকাশে জ্বলছিল এবং গরম খুব বেশি ছিল। রামদিনের স্ত্রী শান্তি তাকে খাবার খাওয়ার জন্য ডাকল, কিন্তু রামদিন বলল, এখন নয়, আগে আমাকে এই 10টি পাত্র আরও বানিয়ে নিতে দাও। সন্ধ্যা পর্যন্ত আমাকে অন্তত 50টি পাত্র তৈরি করতে হবে। শান্তি বলল, আরে তুমিও না, একটু বিশ্রাম করে নাও, এত গরমে টানা কাজ করলে অসুস্থ হয়ে পড়বে। কিন্তু রামদিন তার কথা শুনল না এবং কাজে মগ্ন থাকল। সন্ধে হতে হতে সে খুব ক্লান্ত হয়ে গিয়েছিল। তার পুরো শরীর ব্যথায় টনটন করছিল, কিন্তু সে তার লক্ষ্য পূরণ করে ফেলেছিল। 50টি সুন্দর পাত্র তৈরি ছিল, যা রোদে শুকোচ্ছিল। রামদিন ভাবল যে কাল সকালে তাড়াতাড়ি উঠে এই পাত্রগুলো আগুনে পোড়াবে, তারপর সন্ধ্যায় মেলায় নিয়ে যাবে। সে এতটাই ক্লান্ত ছিল যে তার খিদেও পাচ্ছিল না। শান্তি জোর করে তাকে 2টো রুটি খাওয়ালো। খাবার খাওয়ার পর রামদিন বাইরে এলো, তো দেখল যে মতি উঠোনে দাঁড়িয়েছিল, ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত। আরে, আমি তো একে বাঁধতেই ভুলে গেছি, রামদিন ভাবল। সে এতটাই ক্লান্ত ছিল যে তার আস্তাবল পর্যন্ত যাওয়ার সাহস হল না। সে ভাবল, চলো আজ রাতের জন্য একে এখানেই বেঁধে দিই, সকালে একে আস্তাবলে নিয়ে যাব। রামদিন মতিকে উঠোনে দাঁড়িয়ে থাকা একটি পুরনো আম গাছের সাথে বেঁধে দিল। মতিকে খড় জল দিল এবং নিজে শুতে চলে গেল। ক্লান্তি এতটাই ছিল যে তার মাথা বানিশে ছোঁয়া মাত্রই সে গভীর ঘুমে তলিয়ে গেল। রাতের বেলা ছিল, আকাশে কালো মেঘ জমে গিয়েছিল। ধীরে ধীরে হাওয়া তেজ হতে লাগল। গাছের পাতাগুলো জোর জোর করে নড়তে লাগল। দূরে কোথাও বিদ্যুৎ চমকালো। মনে হচ্ছিল যে আজ রাতে খুব বড় ঝড় আসতে চলেছে। জঙ্গলে সেই খলিশ সিংহ তার গুহা থেকে বাইরে বেরোল। তার খুব খিদে পেয়েছিল এবং সে শিকারের সন্ধানে ছিল। সে ধীরে ধীরে জঙ্গলের কিনারার দিকে এগোতে লাগল। তার পরিকল্পনা ছিল যে আজ রাতে সে গ্রামে ঢুকে কোনো বড় পশুকে শিকার করবে। কিন্তু তখনই ঝড় শুরু হয়ে গেল। প্রথমে ঝিরিঝিরি হাওয়া চলল, তারপর তা তীব্র থেকে তীব্রতর হতে লাগল। বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করল। কিছু মিনিটের মধ্যেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। বিদ্যুৎ বারবার চমকাতে লাগল। হাওয়া এতটাই তেজ ছিল যে বড় বড় গাছ কাঁপছিল। কিছু পুরনো গাছ তো শিকড় থেকে উপড়ে পড়েও গেল। সিংহ এই ঝড়ে ঘাবড়ে গেল। সে ভিজতে চাইছিল না, তার কোথাও আশ্রয়ের প্রয়োজন ছিল। সে এদিক ওদিক দেখতে লাগল। দূরে গ্রামের দিকে সে কিছু কুঁড়ে ঘর দেখতে পেল। সে ভাবল যে গিয়ে কোনো খালি কুঁড়ে ঘরে আশ্রয় নিয়ে নিই। সিংহ দ্রুত গ্রামের দিকে দৌড়াল। গ্রামের বাইরে সে একটি পুরনো কুঁড়ে ঘর দেখল। এই ঘরটি অনেক দিন ধরে খালি পড়েছিল।
সিংহ ঘরের ভেতর উকি দিল। সেখানে কেউ ছিল না। সে ভেতরে ঢুকে পড়ল। কুড়ে ঘরে কিছু পুরনো বস্তা এবং কাঠ পড়েছিল। সিংহ বস্তাগুলোর মাঝে জায়গা করে নিল এবং সেখানেই শুয়ে পড়ল। বৃষ্টি আর ঝড়ের শব্দ এতটাই জোরালো ছিল যে পুরো গ্রাম জেগে গিয়েছিল। রামদিনেরও ঘুম ভেঙে গেল। সে উঠে জানালা দিয়ে বাইরে দেখতে লাগল। বৃষ্টি খুব প্রবল ছিল। বিদ্যুতের চমকানিতে সে দেখল যে উঠোনে জল জমে গেছে। হঠাৎ রামদিনের মনে পড়ল, আরে, আমি তো মতিকে বাইরে বেঁধে দিয়েছিলাম, বেচারা বৃষ্টিতে ভিজছে হবে। সে তাড়াতাড়ি উঠল এবং বাইরের দিকে এগোল। শান্তি বাধা দিয়ে বলল, এত প্রবল বৃষ্টিতে কোথায় যাচ্ছ? সকালে দেখে নিও। কিন্তু রামদিন বলল, না, মতি বেচারা বৃষ্টিতে ভিজছে হবে, আমাকে ওকে আস্তাবলে নিয়ে যেতে হবে। সে একটি পুরনো কম্বল নিয়ে বাইরে বেরিয়ে গেল। উঠোনে পৌঁছে সে দেখল যে আম গাছের নিচে শুধু দড়ি পড়ে আছে। মতি সেখানে ছিল না। রামদিন খুব অবাক হল। এটা কিভাবে হতে পারে? মতি কোথায় গেল? দড়ি কি ছিঁড়ে গেছে? সে দড়িটা মন দিয়ে দেখল। দড়িতে চিহ্ন ছিল, যেমন কেউ ওটা ছিঁড়েছে। রামদিন ভাবল, মনে হয় মতি ভয়ের চোটে দড়ি ছিঁড়ে কোথাও পালিয়ে গেছে। হয়তো ঝড়ের ভয়ে কোনো কুঁড়ে ঘরে লুকিয়ে পড়েছে। রামদিন তার গাধাকে খুব ভালোবাসত। সে তাকে খোঁজার সিদ্ধান্ত নিল। সে ভাবল যে মতি বেশি দূর যায়নি হবে, হয়তো গ্রামের কোনো কুঁড়ে ঘরে আশ্রয় নিয়েছে। সে কম্বল মুড়ি দিয়ে বৃষ্টিতে বেরিয়ে পড়ল। ঝড় আর বৃষ্টিতে চলা খুব কঠিন ছিল। হাওয়া এতটাই তেজ ছিল যে সে সোজাও দাঁড়িয়ে থাকতে পারছিল না। কিন্তু রামদিন সাহস হারাল না। সে একটি কুঁড়ে ঘরের কাছে গিয়ে দেখতে লাগল। রামদিন 1 ঘণ্টার বেশি সময় ধরে বৃষ্টি আর ঝড়ে মতিকে খুঁজছিল। সে গ্রামের প্রায় সব কুঁড়েঘর দেখে ফেলেছিল, কিন্তু মতি কোথাও মিলল না। এখন সে গ্রামের বাইরের অংশে পৌঁছে গিয়েছিল, যেখানে কিছু পুরনো আর খালি কুঁড়েঘর ছিল। মতি, মতি, রামদিন ডাকতে থাকল, কিন্তু ঝড়ের শব্দে তার গলার আওয়াজ কোথাও হারিয়ে যাচ্ছিল। বিদ্যুৎ বারবার চমকাচ্ছিল এবং তার আলোয় কিছু মুহূর্তের জন্য সব কিছু দেখা যাচ্ছিল। তারপরই আবার অন্ধকার নেমে আসছিল। রামদিনের পুরো শরীর ভিজে গিয়েছিল। ঠান্ডা হাওয়ার কারণে সে কাঁপছিল, কিন্তু মতির চিন্তা তার চেয়ে অনেক বেশি ছিল। সে ভাবছিল, বেচারা মতি কত ভয় পেয়েছে হবে, ওরও তো খুব ঠান্ডা লাগছে হবে। অবশেষে সে সেই পুরনো কুঁড়ে ঘরটির কাছে পৌঁছাল, যেখানে সিংহ লুকিয়েছিল। ঘরের দরজা খোলা ছিল। বিদ্যুতের একটি তীব্র চমকানি হল এবং সেই আলোয় রামদিন ভেতরে কিছু দেখল। তার মনে হল যে দরজার এক কোণে কোনো বড় পশু শুয়ে আছে। রামদিনের চোখ ধাঁধিয়ে গিয়েছিল বৃষ্টি আর বিদ্যুতের কারণে। অন্ধকারে সে পরিষ্কার দেখতে পাচ্ছিল না। সে ভাবল, আরে, এটা তো মতি। আমি জানতাম যে এই নালায়েক এখানেই কোথাও লুকিয়ে আছে। সে রাগে কুঁড়ে ঘরের ভেতর ঢুকল এবং জোর গলায় চিৎকার করে বলল, মতি, তুই এখানে আরামে ঘুমিয়ে আছিস আর আমি তোর খোঁজে পুরো গ্রাম ঘুরে বেড়াচ্ছি। আমি ঝড় আর বৃষ্টিতে ভিজে মরছি, আর তুই এখানে মজে শুয়ে আছিস। সিংহ রামদিনের কণ্ঠস্বর শুনে জেগে গেল, কিন্তু অন্ধকারে সেও কিছু পরিষ্কার দেখতে পাচ্ছিল না। সে বুঝতে পারল না যে এই ব্যক্তিটি কে, যে এত সাহস নিয়ে তার কাছে চলে এসেছে। রামদিন এগিয়ে গিয়ে সিংহের ঘাড় ধরল। তার মনে হল এটা মতির মোটা ঘাড়। রাগে সে 2-3টে চড় সিংহের ঘাড়ে কষিয়ে দিল এবং বলল, কোথাকার নালায়েক, তোর দড়ি ছেঁড়ার সাহস হলো কি করে? তুই জানিস আমি তোকে কত কষ্ট করে বড় করেছি? সিংহ এই হঠাৎ আক্রমণে অবাক হয়ে গেল। সে তার পুরো জীবনে কখনো এই অভিজ্ঞতা করেনি যে কেউ তাকে মারছে বা বকছে। সে ছিল জঙ্গলের রাজা, সবাই তাকে ভয় পেত, কিন্তু এই মানুষটা তো তাকে মারছে আর বকছেও। রামদিন এগিয়ে গিয়ে সিংহের পিঠে লাফিলে উঠে বসল। সে সিংহের ঘাড় শক্ত করে ধরে নিল। অন্ধকারে সিংহের ঘন কেশর তার কাছে মতির লোমের মতো মনে হল। সে ভাবল, মতির লোম তো খুব বেড়ে যাচ্ছে, কাল একে পরিষ্কার করতে হবে। সিংহ পুরোপুরি অবাক ছিল। এই মানুষটা কে যে এত নির্ভীক? সে কি জানে না যে এটি একটি সিংহ? সিংহ ভাবল যে হয়তো এ কোনো জাদুকর বা কোনো মহাবীর যে তাকে ধরতে এসেছে। রামদিন সিংহের ঘাড়ে দড়ি বাঁধতে শুরু করল। তার কাছে সেই দড়িটিই ছিল যা মতি ছিঁড়েছিল। সে দড়িটি সিংহের ঘাড়ে কয়েক পাক দিয়ে মজবুত করে বেঁধে দিল। এখন চল আমার সাথে। রামদিন দড়ি টানতে টানতে বলল, তুই ভাবছিস যে দড়ি ছিঁড়ে পালিয়ে গেলে আমি তোকে খুঁজে পাবো না? আমি তোকে বাড়ি নিয়ে যাচ্ছি এবং কাল তোকে এমন শাস্তি দেব যে আর কখনো পালানোর সাহস করবি না। রামদিন সিংহের পিঠে বসেছিল
এবং দড়িটি কষে ধরে রেখেছিল। সে সিংহের পাঁজরে পা দিয়ে মারল এবং বলল, চল, দেরি করিস না, বৃষ্টি থামার আগে বাড়ি পৌঁছতে হবে। সিংহের মাথায় নানা রকমের চিন্তা আসছিল। সে ভাবল, আমি যদি এই লোকটাকে মেরে ফেলি তাহলে কি হবে? কিন্তু এ এত নির্ভীক যে মনে হয় এ কোনো দৈব শক্তি সম্পন্ন মানুষ। যদি আমি একে ক্ষতি করার চেষ্টা করি তবে হয়তো এ আমাকে মেরে ফেলবে। ভালো হবে যে আমি এর কথা মেনে নেই। সিংহ ধীরে ধীরে কুড়ে ঘর থেকে বেরিয়ে এলো। রামদিন তখনও তার পিঠে বসেছিল, দড়ি শক্ত করে ধরে। বৃষ্টি তখনও হচ্ছিল, কিন্তু আগের চেয়ে কম। ঝড়ের গতিও কমে গিয়েছিল। রামদিন বলে যাচ্ছিল, তুই ভাবছিস আমি তোকে ভয় পাবো? আমি তোকে ছোট্ট থেকে কিনেছিলাম এবং এত বড় করেছি, রোজ তোকে খাবার দিই, জল খাওয়াই, আর তুই আমার এই উপকার ভুলে পালিয়ে যাস? লজ্জা করে না তোর? সিংহ চুপচাপ চলতে থাকল। সে ভাবছিল, এই লোকটা আমাকে গাধা ভাবছে, কিন্তু আমি একে সত্যিটা জানাই কিভাবে? আর এ যদি জেনে যায় যে আমি সিংহ, তবে হয়তো চিৎকার শুরু করে দেবে, আর পুরো গ্রাম জেগে যাবে। তখন সবাই মিলে আমাকে মেরে ফেলবে। না, ভালো হবে আমি চুপচাপ এর সাথে যাই। রাস্তায় রামদিন বকতে থাকল, কাল থেকে আমি তোকে খুব মোটা দড়ি দিয়ে বাঁধব। আর শোন, যদি আবার পালানোর চেষ্টা করিস তবে তোর খাবারে তেতো নিমের পাতা মিশিয়ে দেব, বুঝেছিস? সিংহের গায়ের লোম খাড়া হয়ে গেল। সে ভাবতে লাগল, এই লোকটা কত বিপজ্জনক, খাবারে বিষ মেশানোর হুমকি দিচ্ছে। ভগবান, আমাকে এই বিপদ থেকে বাঁচাও। আধ ঘন্টা পর তারা রামদিনের বাড়িতে পৌঁছে গেল। বৃষ্টি প্রায় থেমে গিয়েছিল। রামদিন সিংহকে উঠোনে নিয়ে গিয়ে সেই আমগাছের সাথেই বেঁধে দিল। এবার সে দড়িটি অনেকবার পাকালো এবং মজবুত গিট দিল। এখন এখানেই থাক, আর ফের পালানোর সাহস করবি না, রামদিন সতর্ক করে দিয়ে বলল। তারপর সে ভেতরে শুতে চলে গেল। সিংহ ওখানেই বাধা থাকল। সে ভাবছিল যে কি এক বিচিত্র রাত ছিল। জঙ্গলের রাজা হয়ে তাকে এক দরিদ্র কুমোর ধরে ফেলল এবং গাধা মনে করে বাড়ি নিয়ে এলো। সে চারদিকে দেখল, অন্ধকার ছিল এবং বৃষ্টির ফোঁটা তখনও হালকা হালকা পড়ছিল। সিংহ দড়ি ছেড়ার কথা ভাবল, কিন্তু তখনই তার রামদিনের হুমকির কথা মনে পড়ে গেল। না, যদি আমি পালিয়ে যাই এবং এ আবার আমাকে ধরে ফেলে তবে সত্যিই আমাকে বিষ খাইয়ে দেবে। সকাল পর্যন্ত এখানেই থাকি, তারপর দেখব কি হয়। এদিকে রামদিন ভেতরে আসতেই শান্তি জেগেছিল। সে জিজ্ঞেস করল, মতিকে পাওয়া গেল? রামদিন উত্তর দিল, হ্যাঁ, পাওয়া গেছে নালায়েককে। গ্রামের বাইরে সেই পুরনো কুঁড়েঘরে আরামে শুয়েছিল। আমি ওকে আচ্ছা করে শুনিয়ে দিয়েছি। এখন আর ওর সাহস হবে না যে ফের পালায়। শান্তি বলল, ভালো করেছ, এবার শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে, সকালে তোমাকে পাত্র পোড়াতে হবে। রামদিন ক্লান্ত ছিল, সে সাথে সাথে ঘুমিয়ে পড়ল। বাইরে উঠোনে সিংহ বাঁধা ছিল। ভাবছিল সকালে কি হবে। রাত ধীরে ধীরে কেটে গেল। বৃষ্টি থেমে গিয়েছিল। আকাশ থেকে মেঘ সরে যাচ্ছিল। পূর্ব দিকে আকাশে হালকা লালিমা দেখা যাচ্ছিল। সকাল হতে চলেছিল। সবার আগে গ্রামের মোরগ ডাকল। তারপর ধীরে ধীরে মানুষজন জাগতে শুরু করল। সূর্যের প্রথম কিরণ আকাশে ছড়িয়ে পড়ল। সকালের সময়টি খুব মনোরম ছিল। রাতের বৃষ্টিতে সবকিছু ধুয়ে পরিষ্কার এবং সতেজ দেখাচ্ছিল। রামদিনের প্রতিবেশী বলরাম সবার আগে তার ঘর থেকে বাইরে বেরোল। সে রোজ ভোরে উঠত এবং মন্দিরে যেত। আজও সে মন্দিরের দিকে যাচ্ছিল। যাওয়ার পথে তাকে রামদিনের বাড়ির সামনে দিয়ে যেতে হতো। যেই বলরাম রামদিনের বাড়ির কাছে পৌঁছল, তার নজর উঠোনে পড়ল। সেখানে আমগাছের সাথে একটি বিশাল সিংহ বাঁধা ছিল। বলরামের চোখ কপালে উঠে গেল। সে এতটাই ভয় পেয়ে গেল যে তার মুখ দিয়ে চিৎকারও বেরোল না। কিছুক্ষণ পর তার গলায় আওয়াজ ভিড়ল এবং সে জোর জোরে চেঁচাতে শুরু করল, বাঁচাও, বাঁচাও, সিংহ, সিংহ এসে গেছে। বলরামের চিৎকার শুনে আশেপাশের লোক ঘর থেকে বেরিয়ে এলো। তারা যখন দেখল যে রামদিনের বাড়িতে একটি জীবন্ত সিংহ বাঁধা আছে, সবাই অবাক হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? রামদিন সিংহকে ধরে ফেলেছে। এটা তো সেই খলিশ সিংহ যে আমাদের কত পশুকে মেরে ফেলেছে। রামদিন কত সাহসী। লোকজন জড়ো হতে থাকল। দেখতে দেখতে পুরো গ্রাম রামদিনের বাড়ির সামনে চলে এলো। সবাই সিংহটিকে দেখছিল এবং রামদিনের সাহসিকতার প্রশংসা করছিল। শোরগোলের শব্দ শুনে রামদিনের ঘুম ভেঙে গেল। সে বাইরে এত লোকের গলার আওয়াজ শুনে ঘাবড়ে গেল। সে ভাবল, কি হলো? এত সকালে এত লোক আমার বাড়ির সামনে কেন জড়ো হয়েছে? শান্তিও জেগে গিয়েছিল। সেও চিন্তিত হয়ে বলল, বাইরে কি হচ্ছে? গিয়ে দেখো তো। রামদিন দ্রুত উঠে দরজা খুলে বাইরে এলো। সে দেখল গ্রামের প্রায় সব মানুষ তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। কারো হাতে লাঠি, কারো হাতে মশাল। গ্রামের মোড়ল জগন্নাথ এগিয়ে এসে বললেন, রামদিন, তুমি এই কাণ্ড কিভাবে করলে? তুমি ওই খলিশ সিংহকে ধরলে কিভাবে? রামদিন অবাক হয়ে বলল,
কোন সিংহ? আমি তো কোনো সিংহ ধরিনি। আরে ওই দেখো, এক লোক উঠোনের দিকে ইশারা করল। রামদিন উঠোনের দিকে তাকালো, সেখানে আম গাছের সাথে একটি বিশাল সিংহ বাঁধা ছিল। সকালের আলোয় তাকে পরিষ্কার দেখা যাচ্ছিল, তার ঘন কেশর, বড় বড় থাবা আর ভয়ঙ্কর চোখ। রামদিনের জ্ঞান হারানোর দশা হল, তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। এ এ সিংহ কিভাবে? সে তোতলাতে লাগল। তারপর তার রাতের কথা মনে পড়ল। অন্ধকারে, বৃষ্টি আর ঝড়ের মধ্যে সে যাকে মতি ভেবেছিল, সে মতি নয়, বরং এই খলিশ সিংহ ছিল। সে যার ঘাড়ে চড় মেরেছিল, যার পিঠে সওয়ারি করেছিল, যাকে টেনে বাড়ি এনেছিল, সে ছিল এই জঙ্গলের রাজা সিংহ। রামদিনের চোখের সামনে অন্ধকার নেমে এলো এবং সে সেখানেই মাটিতে লুটিয়ে পড়ল। হায় রাম, আমি কি করে ফেললাম? বলতে বলতে সে অজ্ঞান হয়ে গেল। লোকজন দৌড়ে রামদিনের কাছে এলো। শান্তিও বাইরে চলে এলো। সে রামদিনের মুখে জলের ঝাপটা দিল। কিছুক্ষণ পর রামদিনের জ্ঞান ফিরল। জল জল খাওয়াও, রামদিন দুর্বল গলায় বলল। শান্তি তাকে জল খাওয়ালো। রামদিন ধীরে ধীরে উঠে বসল। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল, সে কাঁপছিল। মোড়ল জগন্নাথ জিজ্ঞেস করলেন, রামদিন, তুমি ঠিক আছো তো? বলো, তুমি এই সিংহকে কিভাবে ধরলে? রামদিন কাপা কাপা গলায় পুরো রাতের গল্প শুনিয়ে দিল। কিভাবে সে মতিকে খুঁজতে বেরিয়েছিল, কিভাবে অন্ধকারে সে সিংহকে গাধা মনে করে ভুল করেছিল, কিভাবে সে সিংহকে মারল এবং বাড়ি নিয়ে এলো। এটা শুনে সবাই অবাক হয়ে গেল। কিছু লোক হাসতেও লাগল, কিন্তু অধিকাংশ লোক রামদিনের ভাগ্য এবং সাহসের প্রশংসা করছিল। রামদিন, তোমার ভাগ্য খুব ভালো, এক প্রবীণ লোক বললেন। ভগবান তোমাকে রক্ষা করেছেন, নয়তো এই সিংহ তোমাকে মেরে ফেলত। হ্যাঁ, আর তোমার সাহসও দেখার মতো, অন্য এক লোক বলল। অন্ধকারে, ঝড়ের মধ্যে তুমি এই সিংহকে বাড়ি নিয়ে এলে, অন্য কেউ হলে ভয়ের চোটে পালিয়ে যেত। গ্রামের এক যুবক রোহন বলল, এখন এই সিংহটার কি করব? এটা খুব বিপজ্জনক, একে মেরে ফেলা উচিত। কিছু লোক তার কথায় একমত হল। তারা সিংহকে মারার প্রস্তুতি নিতে লাগল। কিন্তু মোড়ল জগন্নাথ হাত তুলে সবাইকে থামালেন। থামো, মোড়ল বললেন, এই সিদ্ধান্ত আমরা নিতে পারি না। এটি খুব বড় ব্যাপার। আমাদের রাজা বিক্রমাদিত্যকে এর খবর দেওয়া উচিত। তিনিই ঠিক করবেন এই সিংহের কি করা হবে। সবাই মোড়লের কথায় একমত হল। মোড়ল তার এক চতুর লোককে রাজার প্রাসাদে পাঠালেন। এদিকে সুখপুর থেকে কিছু দূরে সোনাপুর শহরে রাজা বিক্রমাদিত্যের বিশাল প্রাসাদ ছিল। রাজা বিক্রমাদিত্য ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ এবং সাহসী রাজা। কিন্তু ইদানিং তিনি খুব দুশ্চিন্তায় ছিলেন। তার প্রতিবেশী রাজ্য কালীনগরের রাজা দুর্যোধন সিং ছিলেন অত্যন্ত নিষ্ঠুর এবং লোভী। সে রোজ রোজ সুখপুরের সীমানায় হামলা চালাত। তার সৈন্যবাহিনী ছিল খুব বড় এবং শক্তিশালী, রাজা বিক্রমাদিত্যের সৈন্যবাহিনীর চেয়ে দ্বিগুণ বড়। রাজা দুর্যোধন সিং সুখপুরের অর্ধেক এলাকা দখল করতে চাইছিলেন। সে রাজা বিক্রমাদিত্যকে অনেকবার বার্তা পাঠিয়েছিল যে অর্ধেক রাজ্য তাকে দিয়ে দিতে, নয়তো সে যুদ্ধ করবে। কিন্তু রাজা বিক্রমাদিত্য সাফ মানা করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি আমার প্রজাদের জমি কাউকে দেব না। যদি যুদ্ধ করতে হয় তবে করো। রাজা বিক্রমাদিত্য তার মন্ত্রীদের সাথে দরবারে বসেছিলেন। তারা যুদ্ধের প্রস্তুতি নিয়ে আলোচনা করছিলেন। প্রধানমন্ত্রী বিশাল সিং বললেন, মহারাজ, শত্রুর সৈন্যবাহিনী আমাদের চেয়ে অনেক বড়। আমাদের এমন এক সেনাপতির প্রয়োজন যে আমাদের বাহিনীকে সঠিক উপায়ে যুদ্ধের জন্য তৈরি করতে পারবে, এমন কেউ যে সাহসী হবে, চতুর হবে এবং শত্রুকে ভয় পাবে না। রাজা বললেন, হ্যাঁ, কথাটি সত্যি, কিন্তু এমন ব্যক্তি কোথায় মিলবে? আমাদের আগের সেনাপতি তো যুদ্ধে শহীদ হয়ে গেছেন। তখনই দরবারে সুখপুর গ্রাম থেকে আসা সেই বার্তাবাহক এলো। সে রাজাকে প্রণাম করে বলল, মহারাজ, আমি সুখপুর গ্রাম থেকে এসেছি। সেখানে একটি খুব অদ্ভুত ঘটনা ঘটেছে। রাজা বললেন, কি হয়েছে বলো। বার্তাবাহক পুরো গল্প শোনাল। কিভাবে রামদিন নামে এক দরিদ্র কুমোর সেই খলিশ সিংহকে ধরে ফেলেছে, যাকে পুরো এলাকা ভয় পেত। কিভাবে সে অন্ধকারে ঝড়ের মধ্যে নির্ভীক হয়ে সিংহকে বাড়ি নিয়ে এসেছে। এটা শুনে দরবারের সবাই অবাক হয়ে গেল। মন্ত্রীরা নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগলেন। প্রধানমন্ত্রী বিশাল সিংহ বললেন, মহারাজ, এটি তো অত্যন্ত অসাধারণ ব্যাপার। যে ব্যক্তি সিংহকে ধরতে পারে সে নিশ্চিতভাবে খুব সাহসী। আমার মতে এই ব্যক্তিই আমাদের বাহিনীর সেনাপতি হওয়ার যোগ্য। অন্য এক মন্ত্রী গণেশ রাও বললেন, হ্যাঁ মহারাজ, বিশাল সিংহজির কথা ঠিক। যদি এই কুমোর এত নির্ভীক হয় যে সে সিংহকে মেরেছে ও ধরেছে, তবে সে শত্রুর বাহিনীকেও ভয় পাবে না। রাজা বিক্রমাদিত্য কিছুক্ষণ ভাবলেন। তারপর তিনি বললেন, ঠিক আছে, এই রামদিনকে তৎক্ষণাৎ দরবারে ডাকো। আমি নিজে তার সাথে দেখা করতে চাই। বার্তাবাহক পুনরায় প্রণাম করল এবং রাজার বার্তা নিয়ে আবার সুখপুর গ্রামের দিকে রওনা হল। দুপুর নাগাদ বার্তাবাহক সুখপুর গ্রামে পৌঁছে গেল।
সে রামদিনকে রাজার বার্তা দিল। রাজা বিক্রমাদিত্য তোমাকে দরবারে ডেকেছেন, তোমাকে এক্ষুনি যেতে হবে। রামদিন ঘাবড়ে গেল। আমাকে? রাজা আমাকে ডেকেছেন কেন? বার্তাবাহক বলল, তুমি খুব বড় কাজ করেছ, রাজা তোমাকে সম্মানিত করতে চান। শান্তি খুশি হয়ে গেল। সে বলল, এটা তো খুব ভালো কথা, রাজার দরবারে যাও, রাজার দরবারে যাও। কিন্তু রামদিন খুব ভীত ছিল। সে জানত যে সে বিশেষ কিছুই করেনি। এটা তো তার ভুল ছিল যে সে অন্ধকারে সিংহকে গাধা মনে করে ফেলেছিল। তার ভয় করছিল যে রাজা যদি এই সত্যিটা জেনে যান তবে কি হবে। কিন্তু রাজার ডাক উপেক্ষা করা সম্ভব ছিল না। রামদিন তার সবথেকে ভালো জামাকাপড় পরল এবং বার্তাবাহকের সাথে সোনাপুরের উদ্দেশ্যে রওনা হল। সন্ধ্যা নাগাদ তারা সোনাপুর পৌঁছে গেল। রাজার প্রাসাদ ছিল অত্যন্ত মহিমান্বিত এবং সুন্দর। রামদিন এর আগে কখনো এত সুন্দর ইমারত দেখেনি। প্রাসাদের বাইরে সৈনিকরা পাহারা দিচ্ছিল। বার্তাবাহক রামদিনকে দরবারে নিয়ে গেল। দরবারে রাজা বিক্রমাদিত্য সিংহাসনে বসেছিলেন। তার চারদিকে মন্ত্রী এবং দরবারীরা দাঁড়িয়েছিলেন। রামদিন রাজাকে প্রণাম করল। তার হাত পা কাঁপছিল। সে কখনো ভাবতেও পারেনি যে কোনোদিন রাজার সামনে দাঁড়িয়ে থাকবে। রাজা বিক্রমাদিত্য হাসি মুখে বললেন, স্বাগত রামদিন, আমরা তোমার বীরত্বের কথা শুনেছি। তুমি সেই কাজ করেছ যা বড় বড় যোদ্ধারা করতে পারেননি। তুমি সেই খলিশ সিংহকে ধরে ফেলেছ। রামদিন ঘাবড়ে গিয়ে বলল, মহারাজ, ওটা তো। কিন্তু প্রধানমন্ত্রী বিশাল সিংহ মাঝপথে বললেন, মহারাজ, আমি মনে করি রামদিন আমাদের বাহিনীর সেনাপতি হওয়ার যোগ্য। যে ব্যক্তি সিংহকে ভয় পায় না সে শত্রু বাহিনীকেও ভয় পাবে না। সব মন্ত্রী এবং দরবারীরা এতে রাজি হলেন। রাজাও সম্মতি দিলেন। রাজা বললেন, রামদিন, আজ থেকে তুমি আমাদের বাহিনীর সেনাপতি। তোমাকে কাল থেকেই নিজের দায়িত্ব সামলাতে হবে। শত্রু সৈন্য কয়েক দিনের মধ্যেই হামলা করতে চলেছে। তোমাকে আমাদের বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে হবে। এটা শুনে রামদিনের মুখে রং উড়ে গেল। সে সেনাপতি, যে কখনো তলোয়ার পর্যন্ত ছোঁয়নি, যে ঘোড়ায় চড়তেও জানে না, সে হবে সেনাপতি। কিন্তু মহারাজ, রামদিন কিছু বলতে চাইল, কিন্তু রাজা হাত তুলে তাকে থামিয়ে দিলেন। কোনো অজুহাত নয়, এটি রাজাজ্ঞা, তোমাকে এই দায়িত্ব পালন করতেই হবে। রাজা তার সেবকদের ডাকলেন, রামদিনের জন্যে প্রাসাদে একটি চমৎকার ঘর তৈরি করো। তাকে সেনাপতির সমস্ত পোশাক এবং অস্ত্রশস্ত্র দেওয়া হোক, আর হ্যাঁ, সবথেকে ভালো ঘোড়াটিও দাও। সেবকরা রামদিনকে একটি সুন্দর ঘরে নিয়ে গেল। ঘরটি ছিল অনেক বড় এবং আরামদায়ক। বাইরে একটি আস্তাবলে একটি কালো মজবুত ঘোড়া বাঁধা ছিল। রাতে রামদিন তার নতুন ঘরে একা বসেছিল। তার মাথা ঘুরছিল। আমি কি করে ফেললাম, সে ভাবছিল। কাল আমাকে বাহিনীর নেতৃত্ব দিতে হবে, কিন্তু আমি তো ঘোড়ায় চড়তেই জানি না। যদি আমি ঘোড়া থেকে পড়ে যাই তবে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে। সবাই বলবে যে সেনাপতি ঘোড়াতেই বসতে পারে না। সে খুব দুশ্চিন্তায় পড়ে গেল। তার ঘুম আসছিল না। সে বারবার জানালা দিয়ে বাইরে সেই কালো ঘোড়াটিকে দেখছিল। মাঝরাতের পর তার মাথায় একটি বুদ্ধি এলো। কেননা আমি এখন থেকেই ঘোড়ায় চড়ার অভ্যেস করি? যদি রাতেই শিখে যাই তবে কাল লজ্জিত হতে হবে না। রামদিন চুপচাপ আস্তাবলে গেল। ঘোড়াটি ঘুমোচ্ছিল। সে ধীরে ধীরে ঘোড়ার কাছে যাওয়ার চেষ্টা করল। ঘোড়াটি জেগে গেল এবং তার দিকে তাকাতে লাগল। রামদিন বলল, শান্ত হও, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমাকে শুধু তোমার ওপর চড়া শিখতে হবে। ঘোড়াটি অনেক লম্বা ছিল। রামদিন অনেকবার লাফিয়ে তার ওপর চড়ার চেষ্টা করল, কিন্তু প্রতিবারই সে নিচে পড়ে যাচ্ছিল। এটা খুব কঠিন, রামদিন ভাবল। তারপর তার একটি বুদ্ধি এলো। সে আস্তাবল থেকে একটি ছোট পিঁড়ি নিয়ে এলো এবং ঘোড়ার পাশে রাখল। পিঁড়িতে চড়ে সে ঘোড়ার পিঠে উঠতে সক্ষম হল। কিন্তু যেই সে ঘোড়ার পিঠে বসল তার মনে হলো সে পিছলে যাচ্ছে। জিনটি খুব পিচ্ছিল ছিল। যদি আমি কাল যুদ্ধক্ষেত্রে যাওয়ার সময় ঘোড়া থেকে পড়ে যাই তবে আমার খুব মানহানি হবে। রামদিন ভাবল, কেননা সে তার দুই পা জিনের সাথে বেঁধে নেয়। সে এদিক ওদিক তাকালো এবং একটি মোটা দড়ি পেয়ে গেল। সে তার দুই পা রেকাবের ভেতর রাখল এবং তারপর দড়ি দিয়ে রেকাব দুটি বেঁধে দিল। সে দড়িটি ঘোড়ার পেটের নিচ দিয়েও ঘুরিয়ে দিল, যাতে দুই দিকের রেকাব একে অপরের সাথে বাঁধা থাকে। এখন সে ঘোড়ার ওপর মজবুতভাবে বসেছিল। তার পা রেকাবের সাথে বাঁধা ছিল, তাই সে নিচে পড়ে যেতে পারত না। আচ্ছা, এবার চলে দেখা যাক, রামদিন ঘোড়ার ঘাড়ে থাপ্পড় দিয়ে বলল। কিন্তু যেই সে ঘোড়াকে হালকা স্পর্শ করল, ঘোড়াটি হঠাৎ দ্রুতগতিতে দৌড়াতে লাগল। হয়তো সে ভয় পেয়ে গিয়েছিল। থামো, থামো, রামদিন চিৎকার করল। কিন্তু ঘোড়া থামল না। সেটি আস্তাবর থেকে বেরিয়ে রাস্তায় দ্রুত ছুটতে লাগল।
রামদিন ঘাবড়ে গেল। সে ঘোড়ার ঘাড় শক্ত করে ধরে রইল। ঘোড়াটি শহরের রাস্তায় দ্রুত গতিতে দৌড়াচ্ছিল। হে ভগবান, আমাকে বাঁচাও, আমি তো শুধু একজন গরিব কুমোর, তুমি আমাকে সিংহ থেকে বাঁচালে, এবার এই পাগল ঘোড়া থেকেও বাঁচিয়ে নাও। ঘোড়াটি শহরের ফটক পর্যন্ত পৌঁছাল। ফটক বন্ধ ছিল, কিন্তু ঘোড়া তার গতি কমাল না। সে দরজায় জোরে ধাক্কা মারল এবং দরজা ভেঙে গেল। ঘোড়া শহর থেকে বেরিয়ে খোলা ময়দানে চলে গেল। এখন ঘোড়াটি আরও দ্রুত ছুটছিল। সেটি মাঠ এবং জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। রামদিন শুধু ঘোড়ার ঘাড় ধরেছিল আর ভগবানের কাছে প্রার্থনা করছিল, যদি আমি বেঁচে যাই তবে আর কখনো ঘোড়ায় চড়ব না। রামদিন প্রতিজ্ঞা করল। কিছুক্ষণ পর ঘোড়াটি একটি জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল। রামদিন ভাবল যে হয়তো কোনো গাছের ডাল ধরে সে ঘোড়াটিকে থামাতে পারবে। যখন ঘোড়াটি একটি বড় গাছের পাশ দিয়ে যাচ্ছিল, তখন রামদিন সেটির একটি মোটা ডাল ধরে ফেলল। সে ভেবেছিল যে সে ঘোড়াটিকে থামিয়ে দেবে, কিন্তু ঘোড়ার গতি এতটাই তেজ ছিল যে ডালটি ভেঙে রামদিনের হাতে চলে এলো। এখন রামদিনের 2 হাতে বড় বড় ডাল ছিল। সে চাইলেও সেগুলো ফেলে দিতে পারছিল না, কারণ যদি সে ঘোড়ার ঘাড় ছেড়ে দেয় তবে সে পেছনে পড়ে যাবে। ঘোড়াটি এগোতে থাকল। এখন সেটি সেই এলাকায় পৌঁছে গেল যেখানে রাজা দুর্যোধন সিংহের বাহিনী তাঁবু গেড়েছিল। সকাল হতে চলেছিল। শত্রুপক্ষের এক সৈনিকের ঘুম ভেঙে গেল। সে বাইরে এলো তো দেখল দূর থেকে এক অশ্বারোহী আসছে। ভোরের হালকা আলোয় সে দেখতে পেল যে সেই অশ্বারোহী 2 হাতে বড় বড় গাছের ডাল নিয়ে আসছে। যত সেই অশ্বারোহী কাছে আসছিল তাকে আরও ভয়ঙ্কর লাগছিল। তার 2 হাতে গাছের মোটা ডাল ছিল, যেন সে সেগুলোকে অস্ত্রের মতো ব্যবহার করতে চলেছে। সৈনিকটি ঘাবড়ে গেল। সে ভাবল, একে যে এত সহজে গাছের ডাল উপড়ে ফেলতে পারে, সে কত শক্তিশালী হবে। তারপর তার মনে পড়ল যে সে শুনেছিল সুখপুরে কেউ একজন সিংহকে ধরে ফেলেছে। হয়তো এ সেই ব্যক্তি। সৈনিকটি ভাবল। সে চিৎকার করে বলতে লাগল, সাবধান, সাবধান, শত্রুর সেনাপতি আসছে। সে সিংহকে ধরা সেই লোক। সে গাছ উপড়ে ফেলছে। পালাও, নিজের প্রাণ বাঁচাও। তার চিৎকার শুনে অন্য সৈনিকরাও জেগে গেল। তারা দেখল সত্যিই এক অশ্বারোহী দ্রুত গতিতে তাদের দিকে আসছে, 2 হাতে গাছের বড় বড় ডাল নিয়ে। ভয়ের কারণে সৈনিকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেল। এ সেই লোক যে সিংহকে ধরেছিল। এক সৈনিক চিৎকার করল, যদি সে আমাদের ধরতে আসে তবে আমরা সবাই মারা পড়ব। পালাও, পালাও। সবাই চিৎকার করতে লাগল। রাজা দুর্যোধন সিংহ তার তাঁবুতে ঘুমোচ্ছিল। সৈনিকদের চিৎকার শুনে সে জেগে গেল। সে বাইরে এসে দেখল তার সব সৈনিক পালাচ্ছে। এ কি হচ্ছে? রাজা দুর্যোধন চিৎকার করল, কিন্তু কেউ তার কথা শুনল না। সবাই প্রাণ বাঁচাতে পালাচ্ছিল। রাজা দুর্যোধন দূরে তাকাল। সেও সেই অশ্বারোহীকে দেখতে পেল, 2 হাতে গাছের মোটা ডাল নিয়ে দ্রুত গতিতে আসছে। রাজা দুর্যোধনও ভয় পেয়ে গেল। সে ভাবল, এ কোনো সাধারণ যোদ্ধা নয়, এ তো কোনো রাক্ষস মনে হচ্ছে যে এত সহজে গাছ উপড়ে ফেলতে পারে। ও তো আমাকেও পিষে ফেলবে। রাজা দুর্যোধন দ্রুত তার তাঁবুতে গেল। সে কাগজ ও কলম নিয়ে দ্রুত একটি সন্ধিপত্র লিখল। মহারাজ বিক্রমাদিত্য, আমি রাজা দুর্যোধন সিংহ আপনার কাছে ক্ষমা চাইছি। আমি ভুল করেছিলাম যে আপনার রাজ্যে হামলা করার কথা ভেবেছি। এখন থেকে আমি আর কখনো সুখপুরের সীমানায় ঢোকার চেষ্টা করব না। আমাদের 2 রাজ্যের মধ্যে শান্তি থাকুক, এটাই আমার প্রার্থনা। আপনারই দুর্যোধন সিংহ। চিঠি লিখে রাজা দুর্যোধন সেটি তাঁবুর টেবিলের উপর রাখল। তারপর সে দ্রুত বাইরে বেরিয়ে নিজের ঘোড়ায় চড়ে সেখান থেকে পালিয়ে গেল। সে পেছনে ফিরেও তাকাল না। এদিকে রামদিনের ঘোড়া শত্রু শিবিরে পৌঁছে গিয়েছিল। সেখানে কেউ ছিল না, সবাই পালিয়ে গিয়েছিল। ঘোড়াটি ক্লান্ত হয়ে গিয়েছিল এবং ধীরে ধীরে চলতে লাগল। রামদিন চারদিকে তাকাল। এটা কোন জায়গা সে ভাবতে লাগল। সে দেখল এটা কোনো সৈনিকের শিবির, কিন্তু কেউ নেই। তখনই ঘোড়ার পা একটি পাথরে ধাক্কা খেল এবং সেটি হোঁচট খেল। রামদিনের পা তো দড়ি দিয়ে বাঁধা ছিল, তাই যখন ঘোড়াটি পড়ে গেল দড়িগুলো ছিঁড়ে গেল এবং রামদিনও নিচে পড়ে গেল। আহ! রামদিন ব্যথায় কোকিয়ে উঠল। কিন্তু সে বেঁচে গিয়েছিল, তার প্রাণ বেঁচে গিয়েছিল। সে ধীরে ধীরে উঠল এবং নিজের শরীর পরীক্ষা করল। কিছু চোট পেয়েছিল, কিন্তু কোনো গুরুতর আঘাত লাগেনি। ভগবানকে ধন্যবাদ, সে বলল। তারপর সে চারদিকে তাকাল। শিবিরগুলোর মধ্যে একটি খুব বড় এবং সাজানো ছিল। এটা নিশ্চয়ই কোনো বড় লোকের তাঁবু হবে, রামদিন ভাবল। সে সেই তাঁবুর ভেতর গেল। তাঁবুর ভেতর সবকিছু এলোমেলো হয়েছিল। মনে হচ্ছিল কেউ খুব তাড়াহুড়ো করে পালিয়েছে। টেবিলের ওপর একটি কাগজ পড়েছিল। রামদিন সেই কাগজটি তুলে নিল। এটা কি সে ভাবতে লাগল। রামদিন তো পড়তে লিখতে জানত না, কিন্তু তার মনে হল এটি কোনো জরুরি কাগজ।
সে ভাবল হয়তো এটি রাজা বিক্রমাদিত্যের কাজে লাগতে পারে। সে কাগজটি নিজের পকেটে রেখে দিল। তারপর রামদিন তাঁবু থেকে বাইরে এলো। তার ঘোড়াটি সেখানেই দাঁড়িয়েছিল, ক্লান্ত এবং হাঁপাচ্ছিল। এখন আমি আর এতে বসব না, রামদিন সিদ্ধান্ত নিল। পায়ে হেঁটেই চলব। সূর্য উঠে গিয়েছিল, সকাল হয়ে গিয়েছিল। রামদিন হাঁটতে শুরু করল। সে রাস্তা জানত না, কিন্তু সূর্যের দিক দেখে আন্দাজ করে চলতে লাগল। কয়েক ঘন্টা পর সে একটি গ্রামে পৌঁছাল। গ্রামের লোক তাকে দেখে চিনে ফেলল। খবরটি দ্রুত ছড়িয়ে পড়ল। লোকজন রামদিনের চারদিকে জড়ো হয়ে গেল। সেনাপতিজি, আপনি পায়ে হেঁটে আসছেন কেন? কেউ একজন জিজ্ঞেস করল। রামদিন উত্তর দিল, আমার ঘোড়া ও ক্লান্ত হয়ে গিয়েছিল, আমি ভাবলাম ওকে বিশ্রাম দেওয়া উচিত। লোকজন তার দয়া দেখে মুগ্ধ হল। দেখো কত ভালো মানুষ আমাদের সেনাপতি, নিজের ঘোড়ারও এত খেয়াল রাখেন, এক বৃদ্ধ লোক বললেন। সেনাপতিজি, যুদ্ধ কি হয়ে গেছে? রামদিন কিছুই বুঝতে পারছিল না। সে বলল, আমি জানি না, আমি শুধু ওখানে গিয়েছিলাম আর সবাই পালিয়ে গেল। লোকজন ভাবল সেনাপতি বিনয়ের সাথে কথা বলছেন। বাহ, আপনি শত্রুকে তাড়িয়ে দিয়েছেন, এক যুবক খুশিতে চিৎকার করে উঠল। খবরটি আগুনের মতো ছড়িয়ে পড়ল। প্রতি গ্রামে মানুষ উৎসব করতে লাগল। আমাদের সেনাপতি শত্রুকে হারিয়ে দিয়েছেন। দুপুর নাগাদ রামদিন সোনাপুর পৌঁছে গেল। শহরে উৎসবের মেজাজ ছিল। রাস্তায় ফুল বিছানো হয়েছিল। মানুষ খুশিতে নাচছিল। যখন রামদিন শহরে প্রবেশ করল, লোকজন তাকে স্বাগত জানাতে লাগল। সেনাপতিজির জয়, তারা স্লোগান দিচ্ছিল। রামদিন অবাক ছিল। এইসব কি হচ্ছে সে ভাবছিল, কিন্তু সে চুপচাপ হাঁটতে থাকল। প্রাসাদে রাজা বিক্রমাদিত্য অস্থিরভাবে খবরের অপেক্ষা করছিলেন। জানি না যুদ্ধের কি হাল, তিনি ভাবছিলেন। রামদিন তো নতুন সেনাপতি, আশা করি সব ঠিক থাকবে। তখনই এক সৈনিক দৌড়ে এলো। মহারাজ, মহারাজ, আমাদের সেনাপতি আসছেন এবং শত্রু পালিয়ে গেছে। রাজা বিক্রমাদিত্য অবাক হয়ে গেলেন। কি, এত তাড়াতাড়ি যুদ্ধ হলো কি হলো না? মহারাজ, লোক বলছে যে এই সেনাপতিকে দেখেই শত্রুর পুরো বাহিনী পালাতে শুরু করেছে, সৈনিকটি জানাল। রাজা এবং সব মন্ত্রী দরবার থেকে বাইরে এলেন। তারা দেখলেন রামদিন পায়ে হেঁটে আসছে। তার পোশাক ধুলোবালি মাখা, কিন্তু তার মুখে এক অদ্ভুত শান্তি। রাজা বিক্রমাদিত্য এগিয়ে গিয়ে রামদিনকে জড়িয়ে ধরলেন। তুমি কামাল করে দিয়েছ রামদিন, তুমি কোনো রক্তপাত ছাড়াই শত্রুকে হারিয়ে দিলে। রামদিন তার পকেট থেকে সেই কাগজটি বের করে রাজাকে দিল। মহারাজ, এই কাগজটি আমি শত্রুর শিবিরে পেয়েছিলাম, হয়তো এটি জরুরি হবে। রাজা কাগজটি পড়লেন। তার চোখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। এ তো সন্ধিপত্র। রাজা দুর্যোধন লিখেছেন যে তিনি আর কখনো আমাদের রাজ্যে হামলা করবেন না। রামদিন, তুমি যুদ্ধ জিতে নিয়েছ। দরবারে খুশির জোয়ার বয়ে গেল। সবাই হাততালি দিতে লাগল। প্রধানমন্ত্রী বিশাল সিংহ বললেন, মহারাজ, রামদিনকে উপযুক্ত পুরস্কার দেওয়া উচিত। রাজা বিক্রমাদিত্য বললেন, একেবারে। রামদিন, আজ থেকে তুমি আমাদের রাজ্যের সবথেকে সম্মানিত ব্যক্তিদের একজন। তোমাকে একটি বড় বাড়ি দেওয়া হবে, জমি দেওয়া হবে এবং তোমার পরিবারের সারা জীবনের দেখভাল করা হবে। রামদিন রাজাকে প্রণাম করল। মহারাজ, আপনার অনেক কৃপা, কিন্তু আমার একটি মিনতি আছে। বলো, কি চাই তোমার? রাজা জিজ্ঞেস করলেন। রামদিন সাহস সঞ্চয় করে বলল, মহারাজ, আমি সেনাপতির পদ সামলাতে পারব না। আমি তো কেবল একজন সাধারণ কুমোর। যা কিছু হয়েছে তা ভগবানের কৃপা ছিল। দয়া করে কোনো যোগ্য ব্যক্তিকে সেনাপতি বানান। রাজা বিক্রমাদিত্য হাসিমুখে বললেন, রামদিন, তোমার বিনয়ই তোমার সবথেকে বড় শক্তি। ঠিক আছে, যদি তুমি সেনাপতি হতে না চাও, তবে আমরা অন্য কাউকে এই পদ দেব, কিন্তু তুমি সব সময় আমাদের রাজ্যের সম্মানিত নাগরিক হয়ে থাকবে। রামদিন খুব স্বস্তি পেল। সে আবার রাজাকে প্রণাম করল। রাজা আদেশ দিলেন, রামদিনের পরিবারকে এখানে নিয়ে এসো, তাদের শহরে একটি ভালো বাড়ি দাও এবং রামদিনের জন্য একটি বড় দোকানের ব্যবস্থা করো, যেখানে সে তার পাত্র বানাতে এবং বিক্রি করতে পারবে। কয়েকদিন পর শান্তি এবং বাচ্চারাও সোনাপুর চলে এলো। তারা শহরে একটি সুন্দর বাড়ি পেল। রামদিনের জন্য বাজারে একটি বড় দোকানের ব্যবস্থা করা হলো। শান্তি খুব খুশি ছিল। সে রামদিনকে বলল, দেখলে, আমি বলেছিলাম না যে ভগবান আমাদের সাহায্য করবেন? তোমার ভাগ্য সত্যিই জেগে গেছে। রামদিন হাসিমুখে বলল, হ্যাঁ, কিন্তু এখন থেকে আমি শুধু মাটির পাত্রই বানাব, না সিংহ, না ঘোড়া, না যুদ্ধ, কেবল শান্তিতে নিজের কাজ করব। কিন্তু একটি কাজ এখনও বাকি ছিল। সুখপুর গ্রামে সেই সিংহটি তখনও বাধা ছিল। রাজা বিক্রমাদিত্য আদেশ দিলেন যে সিংহটিকে সাবধানে ধরে জঙ্গলের সবথেকে গভীর অংশে ছেড়ে দিয়ে আসা হোক।
যেখান থেকে সে আর গ্রামে পৌঁছতে না পারে। কিছু সাহসী সৈনিক সিংহটিকে নিয়ে জঙ্গলে গেল এবং তাকে ছেড়ে দিল। সিংহ মুক্ত হতেই জঙ্গলে পালিয়ে গেল। সে মনে মনে ভাবল, এবার থেকে আমি আর কখনো মানুষের কাছে যাব না। সেই কুমোর সে আমাকে গাধা মনে করেও মেরে ফেলেনি। সুখপুর গ্রামে এখন শান্তি ছিল। সিংহের ভয় দূর হয়ে গিয়েছিল। মানুষজন সুখে শান্তিতে জীবন কাটাচ্ছিল। সোনাপুরেও সমৃদ্ধি ফিরে এলো। রাজা দুর্যোধন সিংহ তার কথা রেখেছিলেন এবং আর কখনো হামলা করেননি। দুই রাজ্যের মধ্যে শান্তি স্থাপিত হল। রামদিন তার দোকানে মাটির পাত্র বানাতে থাকল। তার পাত্রগুলো খুব বিখ্যাত হয়ে গেল। দূর দূরান্ত থেকে মানুষ তার পাত্র কিনতে আসত। কিন্তু যখনই কেউ তাকে জিজ্ঞেস করত যে সে কিভাবে সিংহকে ধরেছিল এবং শত্রুকে হারিয়েছিল, তখন সে মুচকি হেসে বলত, সে সবই ভগবানের কৃপা ছিল, আমি তো কেবল একজন সাধারণ কুমোর। আর সত্যি সে একজন সাধারণ কুমোরই ছিল, কিন্তু তার সরলতা, তার না জেনে দেখানোর সাহস এবং তার ভাগ্য তাকে অসাধারণ করে তুলেছিল। তার সন্তানরা বড় হয়ে সুশিক্ষা পেল, শান্তি খুশিতে ঘর সামলাতে লাগল এবং রামদিন সবসময় মাটির পাত্রই বানাতে থাকল, নিজের কাজকে ভালোবেসে। গ্রামবাসীরা তার গল্প প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বলতে থাকল, কিভাবে এক দরিদ্র কুমোর অজান্তে সিংহকে ধরেছিল, অজান্তে শত্রুকে হারিয়েছিল এবং কিভাবে তার সরলতা ও বিনয় তাকে সবার হৃদয়ে জায়গা করে দিয়েছিল। গল্পের শিক্ষা এই যে কখনো কখনো জীবনে অজান্তেই বড় কিছু হয়ে যায় এবং প্রকৃত মহানুভবতা বিনয়ের মধ্যেই থাকে, অহংকারে নয়। রামদিন সারা জীবন সুখী ছিল। সে কখনো অহংকার করেনি। সে সবসময় মনে রাখত সে কে, একজন সাধারণ কুমোর যার ভাগ্য তাকে অসাধারণ করে দিয়েছিল। আর সেই দিনের পর রামদিন আর কখনো ঘোড়ায় চড়েনি। যখনই তাকে কোথাও যেতে হতো সে পায়ে হেঁটেই যেত। লোকজন তার সাদাসিধে ভাবের প্রশংসা করত, কিন্তু রামদিন জানত আসল কারণটি কি। এভাবেই কুমোর, রামদিন এবং সিংহের গল্পটি সুখের সাথে শেষ হল।